আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফার সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে ঘটনার প্রত্যক্ষদর্শী হাফেজ মোহাম্মদ আমিনের জবানবন্দি গ্রহণের মাধ্যমে শুরু হয় আদালতের কার্যক্রম। শুরুতেই আসামি পক্ষের আইনজীবী বরখাস্তকৃত ওসি প্রদীপকে কারাবিধি অনুসারে আদালতের কাছে প্রথম শ্রেণীর সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানান। এস ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অন্য দিনের মতোই মঙ্গলবার সকাল 9:45টার দিকে মামলার আসামি সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত সহ 15 আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। দ্বিতীয় দফার তৃতীয় দিনের জন্য হাফেজ মোহাম্মদ আমিন, শওকত আলী ও সাইফুল আফসার আবুইয়ার সাক্ষের হাজিরা দেওয়া হয়। আদালতের কার্যক্রম শুরুর সাথে সাথে আসামি প্রদীপ কুমার দাসের আইনজীবী রানা দাশগুপ্ত আদালতের কাছে নিবেদন করেন যে তার মক্কেলকে সরকারি নিয়ম নীতির আলোকে একজন প্রথম শ্রেণীর অফিসার হিসেবে কারাগারে যে সুবিধা পাওয়ার অধিকার রাখেন তা থেকে প্রদীপ কুমার বঞ্চিত হচ্ছেন। তাই কারাবিধি অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানান। প্রথম শ্রেণীর একটি বন্দী কারাবিধি অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো পাওয়া তার ন্যায্য অধিকার, ওই অধিকারগুলো তাকে এই পর্যন্ত দেওয়া হয় নাই। এই জন্য আমরা 23/7 আমরা একটা আবেদন করেছিলাম। মাননীয় আদালত বলেছেন জেল কোড বিধি অনুযায়ী যাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হয় তার জন্য তিনি আদেশটি জারি করবেন। এখনো আদেশ আমাদের হাতে আসেনি। মঙ্গলবার সকাল 10টায় প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিনকে জেরার মধ্য দিয়ে শুরু হয় আদালতের কার্যক্রম। মসজিদের মুয়াজ্জিন হাফেজ আমিন, উনি প্রত্যক্ষদর্শী, ছাদের উপর থেকে দেখেছেন, উনি সাক্ষ্য দিয়েছেন। এছাড়াও আসামি পক্ষের অপর আইনজীবী ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিলেন তা তলবের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। প্রয়োজন অনুসারে রাষ্ট্রপক্ষের কৌশলে তা উপস্থাপন করার কথা বললে পিপি তার বিরোধিতা করে বলেন এটি একটি রাষ্ট্রীয় নথি, এটি এই মামলায় এই মুহূর্তে উপস্থাপন করার প্রয়োজন নেই। প্রত্যক্ষদর্শী সাক্ষী তার সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। আসামির পক্ষে প্রায় 14 জন আইনজীবী যারা করাচ্ছেন এবং বর্তমান চলমান আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত প্রতিবেদন এটা কোনো জুডিশিয়াল ডকুমেন্ট না, এটা স্টেট ডকুমেন্ট। এটা মাননীয় আদালত পরে সিদ্ধান্ত নেবেন। যে দরখাস্ত দেওয়া হয়েছে সেটা কারা কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছে আদালত। গেল 23শে আগস্ট শুরু হয় মেজর সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম। প্রথম দফায় 3 দিন ও দ্বিতীয় 4 দিনের আজ তৃতীয় দিন অতিবাহিত হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বিশ্বব্যাংকের প্রতি অসন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করছে তারা। বিশ্বব্যাংকের কথার সঙ্গে কাজের মিল নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মঙ্গলবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA এর প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রোগ্রাম কি কোনোদিনও আগায়? এই রোড সেফটি বিষয়টা শৃঙ্খলার জন্য খুব জরুরি। এ ধরনের প্রজেক্ট খুব বেশি টাকাও না, তারা সময় মতো করে দেবে এমন আশ্বাস দিয়ে আমাদেরকে সম্মত করিয়েছিল, কিন্তু বাস্তবে তাদের আশ্বাসের সাথে তাদের কাজের কোনো মিল নেই। পাবনায় প্রতারকদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে সিআইডি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি এ অভিযান চালায়। এ সময় জাল জন্ম ও নাগরিকত্ব সনদ, জাল পাসপোর্ট, জাল দলিল তৈরির সেলমোহর এবং নগদ 1,60,715 টাকা সহ রাজীব কুমার সরকার ওরফে কল্লোল নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সিআইডি পাবনা কার্যালয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। মূলত তারা বয়স কমিয়ে দেওয়া, বিভিন্ন রকমের সনদপত্র তৈরি করে দেওয়া, পাসপোর্টে যাদের বয়স কম তাদেরকে বেশি বয়স দেখিয়ে বিদেশে প্রেরণ করা, এই ধরনের চক্রের সাথে জড়িত বলে জানান। দেশ জুড়ে শুরু হয়েছে ভেজাল বিরোধী অভিযান। এরই অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব 2। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 2 এর উপপরিচালক মেজর রুহুল আমিন সহ অন্যান্য কর্মকর্তাগণ। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম।
এ সময় খাদ্যে ভেজাল ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করায় 3টি হোটেলকে 2 লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার রান্না করা এবং সেটা পরিবেশন করার দায়ে আমরা এখানে অভিযান পরিচালনা করতে আসছি এবং অভিযান পরিচালনা শেষে আমরা 3টি দোকানে 2 লাখ জরিমানা করেছি। এখানে খাবার যেখানে রান্না করা হয় সেখানকার পরিবেশের মান অত্যন্ত নোংরা এবং একই ফ্রিজের ভিতরে রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসাথে রাখা হয়েছে, যেটা আমাদের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হলো 56 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 26,684 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 2,639 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 15,19,805 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হলো দেশ জুড়ে করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। এর আগে সোমবার বিকেলে সারা দেশে করোনার দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরুর কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। এদিকে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গেল 7 ও 8 আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন, মঙ্গলবার তাদের দেয়া হয় দ্বিতীয় ডোজ। প্রতিটি কেন্দ্রেই ছিল টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গেল 7 ও 8 আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন আজ তাদের টিকা দেওয়া হচ্ছে। একইভাবে যারা 9 ও 10 আগস্ট টিকা গ্রহণ করেছিলেন তারা 8 সেপ্টেম্বর এবং যারা 11 ও 12 আগস্ট প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা 9 সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। প্রথম ডোজটা স্যার ভালো ছিল আর কি, তারপর যে দ্বিতীয় ডোজটা স্যার অনেক ভালো আর কি। সরকারকে অনেক ধন্যবাদ। প্রথম ডোজ নিয়েছি, কোনো সমস্যা হয় নাই। আজকে টিকা দ্বিতীয় ডোজ নিয়েছি, কোনো সমস্যা নাই। আমরা টিকা নিয়ে অনেক ধন্যবাদ। প্রথম ডোজ নেওয়ার পরে হালকা একটু জ্বর ভাব লাগছিল, তারপর আর কোনো সমস্যা নেই। দ্বিতীয় ডোজ আজকে নিলাম, এখন তো আর বলতে পারতেছি না, কোনো সমস্যা নেই। টিকা নিতে পারে ভালো আনন্দ লাগছে যে আমরা বিনামূল্যে টিকাটা পাইছি। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা নেওয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসা মানুষজন সকাল থেকে প্রথম ডোজের টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে অপেক্ষা করেন। আমরা প্রথম ডোজটা যেভাবে শান্তিপূর্ণভাবে দিতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং সেকেন্ড ডোজ আমরা সুন্দর সুস্থ শৃঙ্খলভাবে দিচ্ছি বিধে আমরা খুব আনন্দ। প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য শরীরে জ্বর অনুভব হলেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নিতে আসা নারী ও পুরুষদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিয়ম নীতি মেনে সকলকে সুশৃঙ্খলভাবে টিকা নিতে সার্বক্ষণিক সহযোগিতা করছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আজকে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। আজকে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে হচ্ছে। প্রথমে একটু ক্রাউড হয়ে গেছিল, বাট এখন খুবই সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ সম্মান বা সুন্দরভাবে টিকা নিচ্ছে। কোভিড-19 মহামারী নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে প্রথম পর্যায়ের পর সারা দেশে শুরু হলো গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্ব। সরকারি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ। চলমান থাকুক করোনার বিরুদ্ধে গণটিকাদানের এ বৈপ্লবিক উদ্যোগ, এমনটাই প্রত্যাশা গণমানুষের। শরীয়তুল্লাহ, আনন্দ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফরিদুল হক খান। মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের 93তম বোর্ড সভায় তিনি এই কথা জানান। সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্বলিত একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। ময়মনসিংহে 10 দফা দাবিতে মানববন্ধন করল বাংলাদেশ ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাঙ্ক, লরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা আগামী 26 সেপ্টেম্বরের মধ্যে 10 দফা দাবি না মানলে 27 ও 28 সেপ্টেম্বর 48 ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেন। গাজীপুরে অবস্থিত রেনেসা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যান্ডোরা সোয়েটার্স ফ্যাক্টরিতে শ্রমিকদের জন্য নানা সুবিধা নিয়ে চালু হলো সুলভ বাজার আউটলেট। প্যান্ডোরা সোয়েটার্স প্রাঙ্গণে মার্কেট ইনোভেশন ইন্টারন্যাশনাল এবং বিকাশের যৌথ উদ্যোগে সুলভ বাজার আউটলেটটির উদ্বোধন করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং রেনেসা গ্রুপের মানব সম্পদ, প্রশাসন ও আইটি বিভাগের প্রধান সৈয়দা শায়লা আশরাফ। প্যান্ডোরা সোয়েটার্সের সিনিয়র জিএম ইমরান আল মামুন এবং মার্কেট ইনোভেশন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মেহেদি মোহাম্মদ মুরাদ।
অভিযোগ উঠেছে সোমবার রাতে কক্সবাজারের রামুর জারেলতলি গ্রামে পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে ওসমান নামের এক কিশোরকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করে স্থানীয় রুবেল। পরে স্বজনরা ওসমানকে মুমূর্ষু অবস্থায় রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় রামু থানা পুলিশ। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে মূল সেতুতে কাজের অনুমতি না পাওয়া গেলে একই দিনে সড়ক পথে যানবাহন ও রেল চালানো সম্ভব হয়ে উঠবে না। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে মন্ত্রী মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় রেল প্রকল্পের সম্পন্ন হওয়া প্রায় 2 কিলোমিটার এলাকায় প্রথমবারের মতো রেল ট্রাকের মাধ্যমে ঘুরে দেখেন। এটি আমরা আশা করছি যে আমরা যদি এটা ডিসেম্বরের মধ্যে কিংবা ইভেন জানুয়ারির মধ্যেও যদি এটা পাই, তাহলে আমরা আনুমানিক 6 মাস সময় লাগবে ব্রিজ আমাদের, যে কারণে এটা ঢালাই করে এইভাবেই ওটা ব্রিজের উপরে হবে। এই কাজটি করতে আমাদের 6 মাস সময় লাগবে। পাবনা সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের আরিয়াল গোয়ালবাড়ি নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। মঙ্গলবার দুপুরে পরিদর্শন শেষে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলাপ করা হবে বলেও জানান তিনি। ময়মনসিংহের ভালুকায় শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল সহ দিনব্যাপী নানা আয়োজনে পালিত হল মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর আফসার উদ্দিন আহমেদের 28তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু নেতৃত্বে সদরে শোক র্যালি করেন বীর মুক্তিযোদ্ধাগণ। ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় মৃত্যু হল আতিয়ার মোল্লা নামের এক মোটরসাইকেল আরোহীর। সোমবার বেলা 11:30টায় ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান। ময়মনসিংহ নগরীর চরপাড়ায় কয়েকটি খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে র্যাব 14 এর কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয় নেতৃত্বে 3টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায় র্যাব। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার পরিবেশনের অভিযোগে 3 হোটেল ও রেস্টুরেন্ট মালিককে 15,000 টাকা জরিমানা ও সতর্ক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সোনাম মসজিদ মহাসড়ক এলাকায় ইট ভর্তি ট্রলির ধাক্কায় মৃত্যু হল হানিফ নামের মহেন্দ্র আরোহী এক মাছ চাষের। মঙ্গলবার দুপুরে মহাসড়কের মহদীপুর পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় শিবগঞ্জ থানা পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।